Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ট্রান্সফরমেশনের একটি পার্ট, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমি ইতিমধ্যে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুটি ক্লাস নিয়ে ফেলেছি, পার্ট 1 এবং 2। আজকে নিচ্ছি পার্ট 3 ক্লাসটি। তো পার্ট 1-এ আলোচনা করা হয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট রুল নিয়ে। বাকি অংশ এইটা পার্ট 3-র এই আলোচনাটিতে থাকছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের গুরুত্বপূর্ণ এবং শেষ কিছু রুল, যেগুলো কাভার করলেই মোটামুটি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সমস্ত রুলগুলো কাভার হয়ে যায়। তো চলো দেখি আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কোন রুলগুলো থাকছে। ওকে, এই হচ্ছে রুল 8। তার মানে পার্ট 1 এবং 2-তে আমি আলোচনা করে ফেলেছি 1 থেকে 7 পর্যন্ত। আজকে আমি আলোচনা করছি 8 থেকে। তো তোমরা যারা পার্ট 1 এবং 2 এর ক্লাসটি মিস করেছো, তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করলেই তোমরা পার্ট 1 এবং 2 এর ক্লাসটি পেয়ে যাবে। সেখানে ক্লাসটি করে আসো, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমার জন্য একটা সুবিধা হবে। তো দেখো, এই বক্সটির সঙ্গে তোমরা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছো। এটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্সে কি থাকবে, সিম্পলে আমরা কিভাবে করব, আর কম্পাউন্ডি বা তার কি হবে, বিস্তারিত ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। আমি সেটা বোঝাবো উদাহরণের মাধ্যমে, তোমরা একটু এখানে দেখে নেবে, সবগুলো এখানে দেওয়া আছে। তো কমপ্লেক্সের ক্ষেত্রে যদি কখনো দো বা অলদো থাকে, দো অলদো যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সিম্পল করার সময় তার নিয়মটা কি হবে এই পাশে দেওয়া আছে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। কম্পাউন্ডের বেলা কি ব্যবহার করতে হবে সেটা ব্যাখ্যা দিয়ে বোঝানো রয়েছে, এখানে বাট ইউজ করতে হবে। তো চলো ব্যাপারটা উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। এক্সাম্পলটা দেখো, কমপ্লেক্স, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। যদিও সে গরিব তবুও সে সৎ। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা যে কমপ্লেক্স তুমি কি করে বুঝলে? দো বা অলদো আছে। ওকে, সো এই কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি সিম্পল করতে চাও তাহলে কি করতে হবে? ফার্স্টে তোমাকে ইনস্পাইট অফ নিয়ে আসতে হবে, ইনস্পাইট অফ, অথবা তুমি নিয়ে আসতে পারবে ডেসপাইট। দেখো এখানে সেটা কিন্তু বলাই আছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তো যখন তুমি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট নিবে, এরপরে যেটা করতে হবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম করতে হবে, হি থেকে হিজ। আর যদি কখনো এম, ইজ আর ওয়াজ ওয়ার আসে তাহলে করতে হবে বিং। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড আসে তাহলে করতে হবে হ্যাভিং। তারপরে এই যে এখান থেকে বাকি অংশ, এই কথাগুলো এখানে সুন্দর করে ক্লিয়ারলি বলা আছে, তোমরা একটু দেখে নিও। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? কম্পাউন্ডের ক্ষেত্রে একেবারে এই প্রথমবার তোমরা দেখতে পাবে বাটের ব্যবহার। আমরা পার্ট 1 এবং 2-এ যেগুলো কম্পাউন্ড করেছে সেখানে কিন্তু কখনোই বাট ছিল না, এই প্রথমবার বাট ইউজ হচ্ছে। তার মানে যে বিষয়টি এখান থেকে প্রমাণিত যে দো অলদো দিয়ে গঠিত কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র বাট ইউজ করতে হবে। একমাত্র দো অলদোর ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে বাট ইউজ করতে হবে। আচ্ছা, কম্পাউন্ডের সেন্টেন্সটা দেখো, নর্মালি হি ইজ পোর, এটা বসেছে, এরপরে কমা তুলে বাট বসানো হয়েছে, তারপরে হি ইজ অনেস্ট না হয়ে শুধু অনেস্ট হয়েছে। তো কেন? আমরা কিন্তু এর আগেও বলেছি যে অ্যান্ড, বাট, অর এগুলোর আগে পরে সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে, সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে তাহলে অ্যান্ড বাটের পরে সেই সাবজেক্ট এবং ভার্ব কোনোটি বসবে না। সেই জন্য কিন্তু সেন্টেন্সটা আসলে মূলত এরকম হয়েছে যে হি ইজ পোর বাট অনেস্ট। আর যদি পরিপূর্ণরূপে সেন্টেন্সটি লেখা যেত বা ভাবো, তাহলে সেন্টেন্সটা আসলে এরকম শোনাবে বা দেখাবে যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা দেখি রুল 9। এই হচ্ছে রুল 9। তো রুল 9টা কি? রুল 9টা হচ্ছে মূলত রিলেটিভ ফ্যাক্ট। রিলেটিভ প্রোনাউন দিয়ে কিছু রুল পাবো আমরা, এবং এই রুলের সংখ্যা হবে 4টি। এগুলোকে আমি বলেছি টাইপ 1, 2, 3 এবং 4। তো চলো রিলেটিভ প্রোনাউনে টাইপ 1টা দেখি কি টাইপের কোয়েশ্চেনটা থাকতে পারে। সিম্পলে যদি কখনো পার্টিসিপল প্লাস নাউন যোগে সেন্টেন্স থাকে, তো পার্টিসিপল জিনিসটা কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি এবং তারপরে নাউন। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তার কমপ্লেক্সটা কি হবে তোমরা এখানে দেখে নেবে, কম্পাউন্ডটা কি হবে এখানে তোমরা একটু দেখে নেবে। চলো উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে আরেকটু সহজ করি। ফর এক্সাম্পল, এই যে সিম্পল সেন্টেন্সটা দেখো, আই স আ ফ্লাইং বার্ড। তুমি লক্ষ্য করে দেখো পার্টিসিপল প্লাস নাউন হয়েছে, এই যে পার্টিসিপল প্লাস নাউন হয়েছে। তো যখন এরকম কোনো সেন্টেন্সের শেষে পার্টিসিপল প্লাস নাউন থাকবে তখন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করব। সেখানে আমরা হু, হুইস এবং দ্যাট ব্যবহার করব। আর প্রাথমিক জ্ঞান থেকে তোমরা এটা সবাই জানো যে হু বসে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে,
আর হুইজ বা দ্যাট ইউজ করতে হয় বিষয়বস্তুর ক্ষেত্রে। তো চলো এবার আমরা একটা এইটারই জাস্ট সিম্পলের এইটারই আমরা কমপ্লেক্স করে দেখি। আই স আ ফ্লাইং বার্ড, এটা কমপ্লেক্সটা হচ্ছে আই স প্রথম অংশটুকু নেবে, এরপরে আর্টিকেলটা চলে আসবে, আর শেষের বার্ড এই যে বার্ডটা চলে আসবে, আর মাঝখানে এইবার রিলেটিভ প্রোনাউন আমি হুইস নেব। এই রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্যে থেকে আমি হুইসটা নেব। কেন নেব? কারণ বার্ডকে মিন করা হচ্ছে, সেক্ষেত্রে আমি হুইস নেব। আর দ্যাটও নেওয়া যেতে পারে, কিন্তু বার্ডের ক্ষেত্রে দ্যাট খুব বেশি যায় না, দ্যাটের ব্যবহারটা খুবই কম হয় এক্ষেত্রে, তোমরা হুইসটা বেশি ব্যবহার করবে। আর যদি এই জায়গাটায় কোনো ব্যক্তির নাম থাকতো, আই মিন মানুষের নাম হতো, সেক্ষেত্রে বা মানুষকে বোঝাতো, সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি কি ইউজ করতাম? হু ইউজ করতাম। তো এ ওয়ার্ড এই জন্য আমরা হুইস নিয়েছি এবং তারপরে ওয়াজ নিয়েছি। তুমি লক্ষ্য করে দেখো গঠনে কিন্তু আমার বলা রয়েছে এখানে ইজ বা ওয়াজ নেব। তো আমি ইজ কখন নেব? ইজ নেব যদি এই পাশে থাকে প্রেজেন্ট টেন্স, আর ওয়াজ কখন নেব? যখন এই পাশে থাকবে পাস্ট টেন্স। তুমি লক্ষ্য করে দেখো এই পাশে কি রয়েছে? স। তো যেহেতু এই পাশে স, তাহলে এই পাশে অবশ্যই আমাকে পাস্ট টেন্সের ওয়াজ নিতে হবে, এটা গঠনগত দিক থেকে। এবং সবশেষে উক্ত পার্টিসিপল। উক্ত পার্টিসিপল কোনটা? এই যে উক্ত পার্টিসিপল হচ্ছে ফ্লাইংটা, এই ফ্লাইংটা এখানে বসে যাবে। সেন্টেন্সটা তাহলে কেমন শোনাচ্ছে? আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। কম্পাউন্ডের ক্ষেত্রে কি করা হয়েছে দেখো, আই স আ বার্ড, আই স আ বার্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে একটা অ্যান্ড তো অবশ্যই কম্পাউন্ডের একটা বৈশিষ্ট্য, এবং তারপরে ইট ওয়াজ ফ্লাইং। আমি ইটটা কার জন্য নিয়েছি? এ বার্ডের জন্য নিয়েছি। তাহলে এখানে বার্ড না থেকে যদি একটা ম্যান এরকম উল্লেখ থাকতো, কোনো বয় এরকম উল্লেখ থাকতো, সেক্ষেত্রে আমি ইট না নিয়ে সেখানে আমি হি নিতাম। এই জায়গাটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক কিছু রুলের পরে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমার নিজের অজান্তেই কলমই তোমাকে বলে দেবে যে কোথায় তোমাকে কি ব্যবহার করতে হবে। সো প্র্যাকটিস ইজ দ্য মেইন ফ্যাক্ট এই ক্ষেত্রে আর কি। তো অনুরূপ আমরা আরেকটা তোমার উদাহরণ প্র্যাকটিস করতে পারি অনুরূপ, সেটা হচ্ছে এই সিম্পলটা, আই নোটিস আই স্ট্যান্ডিং ম্যান। লক্ষ্য করে দেখো স্ট্যান্ডিং ম্যান সেম পার্টিসিপল প্লাস নাউন হয়েছে। যদি তাই হয়, কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি করব? নর্মালি আই নোটিস আ ম্যান, এই যে আই নোটিস এ ম্যান এটা নিয়েছি, এবং যেহেতু ম্যানকে নির্দেশ করছি এই জন্য রিলেটিভ প্রোনাউন কিন্তু এবার কিন্তু হু নেব। তারপরে এই পাশে লক্ষ্য করে দেখো এই পাশে প্রেজেন্ট টেন্স, সেই জন্য কিন্তু আমি কি নিয়েছি? ইজ নিয়েছি। কিন্তু এই পাশে যদি নোটিস না থেকে নোটিসড পাস্ট টেন্স হতো, তাহলে এই পাশে আমি ওয়াজ নিতাম, এবং সবশেষে প্রথমে যে পার্টিসিপলটি ছিল সেটাকে বসিয়ে দিতে হবে। সো কমপ্লেক্সটি এরকম হয়ে গেল, আই নোটিস আ ম্যান হু ইজ স্ট্যান্ডিং। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আই নোটিস আ ম্যান এই অংশটি চলে আসবে, আর কম্পাউন্ডের বৈশিষ্ট্য অ্যান্ড হ্যাঁ সেটা নিয়ে চলে আসতে হবে, আর দ্বিতীয় সেন্টেন্সটি বসিয়ে দিতে হবে হি ইজ স্ট্যান্ডিং। এই যে ম্যানকে নির্দেশ করার জন্য আমরা এখানে হি নিয়ে এসেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল রিলেটিভ ফ্যাক্টের টাইপ 1। এরপর চলো দেখি রিলেটিভ ফ্যাক্টের টাইপ 2। এই হচ্ছে টাইপ 2। টাইপ 2টা কেমন? সিম্পলের ক্ষেত্রে থাকবে হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে হচ্ছে পার্টিসিপল। তো নাউন বা প্রোনাউনের পরে যদি পার্টিসিপল আই মিন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে এই রুলটি অ্যাপ্লাই করতে হবে, আর কম্পাউন্ডের সময় এই রুলটি অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখা দরকার যে কমপ্লেক্সের সময় রিলেটিভ প্রোনাউন অলওয়েজ কিন্তু এখানে দ্যাট ইউজ করতে হবে। সেটা পার্সন হোক, কোনো বস্তু হোক, বিষয় হোক, অলওয়েজ তোমাকে দ্যাট ইউজ করতে হবে। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যেতে পারে। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সটা দেখো যে আই স হিম সিঙ্গিং। তুমি লক্ষ্য করে দেখো প্রোনাউন, এই যে প্রোনাউন, এবং এটা অবজেক্ট ফর্ম প্রোনাউন, এবং তারপরে কিন্তু আছে পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি। এইভাবে প্রোনাউন প্লাস পার্টিসিপল যদি কোথাও থাকে, কমপ্লেক্সের ক্ষেত্রে কি করতে হবে? কমপ্লেক্সের ক্ষেত্রে আই স প্রথম অংশটুকু চলে আসবে ভার্ব পর্যন্ত, তারপরে তোমাকে কি নিতে হবে? দ্যাট নিতে হবে। এই যে দ্যাট নিতে হবে, এবং দ্যাটের পরে সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট কোনটা? এই যে অবজেক্টটা ছিল তার সাবজেক্ট ফর্ম বানাতে হবে। সো হি, এবং সেম আগের মতোই রুল তোমরা টাইপ 1-এ যেটা দেখেছো ইজ বা ওয়াজ। আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে তুমি এখানে ওয়াজ ব্যবহার করবে, আর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি পরবর্তীতে ইজ ব্যবহার করবে। এরপরে উক্ত পার্টিসিপল, এই যে উক্ত পার্টিসিপল। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো আই স এই অংশটুকু এসেছে, কম্পাউন্ডের বৈশিষ্ট্য অ্যান্ড, এই যে অ্যান্ডটা চলে এসেছে, এবং হি ওয়াজ সিঙ্গিং, কোনো পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখব আমরা টাইপ 3। আচ্ছা, টাইপ 3 হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন যোগে একটা সিম্পল সেন্টেন্স থাকবে।
সো ডিটারমিনার বেসিক্যালি 5 প্রকারের বা 5টি ধরনের হয়। তো সেক্ষেত্রে সহজ করে বলা যেতে পারে এক্ষেত্রে আর্টিকেলটা একটু বেশি দেখা যায়, মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই যোগে, এই যে এ কালারফুল পিকচার, এই টাইপের যখন কোনো সিম্পল সেন্টেন্স থাকবে তখন কমপ্লেক্সের ক্ষেত্রে তোমরা এই ফর্মটি বা এই স্ট্রাকচারটি মনে রাখবে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি মনে রাখবে। তো উদাহরণটি দেখা যাক, সেটি হচ্ছে এই সিম্পল সেন্টেন্সটা তোমরা দেখো, আই স আ কালারফুল পিকচার। দেখো আর্টিকেল বা ডিটারমিনার, তারপরে হচ্ছে কালারফুল, এই হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং তারপরে পিকচার, এই হচ্ছে নাউন। তাহলে এইটাকে যদি কমপ্লেক্স করতে চাই এই ফরম্যাটে আমাকে ফেলতে হবে। নর্মালি আই স আর্টিকেল বা ডিটারমিনার যেটা বলছি নিতে হবে, এবং তারপরে হচ্ছে পিকচার, এই নাউনটিকে নিয়ে আসতে হবে, এবং তারপরে এখানে আমাকে হুইস ব্যবহার করতে হবে। হ্যাঁ অবশ্যই এ পিকচার বিষয়বস্তু, অবভিয়াসলি সেখানে হুইস। হ্যাঁ তুমি হুইস ইউজ না করে তুমি এখানে দ্যাটও ব্যবহার করতে পারবে, যে আই স আ পিকচার দ্যাট। ওকে, এবং এরপরে আগের নিয়মের মতোই দেখো ইজ বা ওয়াজ, আগে যদি পাস্ট টেন্স থাকে তো পরবর্তীতে তুমি ওয়াজ ব্যবহার করবে, আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে এখানে স না থেকে যদি সি থাকতো তাহলে তুমি এখানে ইজ ব্যবহার করতে। আচ্ছা, এরপরে নর্মালি অ্যাডজেক্টিভটা বসে যাবে, এই যে কালারফুল। তাহলে সেন্টেন্সটি কেমন শোনাচ্ছে, এই যে উক্ত অ্যাডজেক্টিভ বলা হয়েছে, তাহলে সেন্টেন্সটি কেমন শোনাচ্ছে যে আই স আ পিকচার হুইচ ওয়াজ কালারফুল। কম্পাউন্ডের ক্ষেত্রে আই স আ পিকচার, এই যে কমপ্লেক্সের এই অংশটুকু এসেছে, কম্পাউন্ডের বৈশিষ্ট্য অ্যান্ড সেটা দিতে হবে, এবং ইট ওয়াজ কালারফুল। অবভিয়াসলি আমরা এখানে ইট নিয়ে আসবো, কেন সেটা, কারণ এ পিকচারকে মিন করছে, সো পিকচারের প্রোনাউন আমাকে ইট নিয়ে আসতে হবে, তারপরে বাকি যা আছে তাই দিয়ে দিতে হবে। তো অনুরূপ আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি, সেখানে আমরা কিছু নতুনত্ব পেতে পারি, সেটা হচ্ছে এই উদাহরণটা, দে নোটিস অ্যান ইন্টেলিজেন্ট বয়। তো লক্ষ্য করে দেখো আর্টিকেল বা ডিটারমিনার প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট, এবং হচ্ছে নাউন এই যে বয়। যদি এমন থাকে কমপ্লেক্সের ক্ষেত্রে কি করতে হবে, দে নোটিস, এই যে ডিটারমিনারটা এখানে চলে আসবে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে অ্যান ছিল কিন্তু এখানে এ হয়ে গেছে। তার কারণ আছে, ওইখানে অ্যানটা নেওয়া হয়েছিল মূলত ইন্টেলিজেন্টের আয়ের জন্য, কিন্তু এখানে তুমি যে এটা নিচ্ছ বা নিতে হবে সেটা কিন্তু বয়ের জন্য। তো সেই জন্য আসলে এই অ্যানটা এখানে এতে পরিণত হয়ে গেছে। সো দে নোটিস আ বয়। এবার যেহেতু বয়কে মিন করছে, সো রিলেটিভ প্রোনাউন আমি কি নেব, হু নেব। ব্যক্তি বোঝালে তো হু হয়, হু হয়েছে, এবং এই পাশে প্রেজেন্ট টেন্স, সেই জন্য কিন্তু আমি এখানে ইজ নিয়েছি এই নিয়ম অনুযায়ী, এবং উক্ত অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা ছিল সেই অ্যাডজেক্টিভটা আমাকে বসিয়ে দিতে হবে। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো দে নোটিস আ বয়, কম্পাউন্ডের বৈশিষ্ট্য এই যে অ্যান্ড চলে এসেছে, এবং তারপরে হি ইজ ইন্টেলিজেন্ট, বয়ের জন্য আমাকে হি নিতে হচ্ছে, আর বাকি যে অংশটুকু আছে হুবহু তা বসিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখব লাস্ট নাম্বার, সেটি হচ্ছে টাইপ 4 রিলেটিভ প্রোনাউন সংক্রান্ত। এটা খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। সিম্পলের সময় যদি এই স্ট্রাকচারে থাকে যে সাবজেক্ট, মাঝে একটি লিঙ্কিং ভার্ব, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এক্ষেত্রে এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার যে সিম্পলের সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব জিনিসটা আসলে কি। লিঙ্কিং ভার্ব হচ্ছে মূলত ওই যে বি থাকবে, রিমেন থাকবে, বিকাম থাকবে, কিছু লিঙ্কিং ভার্ব। তোমরা আমার ভার্বের ক্লাস আছে আমার চ্যানেল থেকে, সেই ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। তো লিঙ্কিং ভার্বের পর যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটারও ক্লাস আমি আমার চ্যানেল ইতিমধ্যে নিয়েছি। কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য, তোমরা সেই ক্লাসটি করে ফেলতে পারো। তো কমপ্লিমেন্ট হচ্ছে মূলত 3 প্রকার, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, কিন্তু এখানে সাধারণত লাস্টে অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে সাবজেক্ট সাধারণত বি ভার্ব, এবং তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, এইটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও তাহলে শুরুতে ইট নিয়ে আসতে হবে, লিঙ্কিং ভার্ব থেকে এই সূত্রটি ফলো করতে হবে, মাঝে তোমাকে হুইস নিতে হবে। রিলেটিভ প্রোনাউন হু বা দ্যাট ইউজ হয় না, এখানে শুধুমাত্র হুইস ব্যবহার হয়। কম্পাউন্ডের ক্ষেত্রে তোমাকে এই ফর্মেটটি অনুসরণ করতে হবে, মাঝখানে অ্যান্ড নিতে হবে। ফর এক্সাম্পল, হেলথ ইজ ওয়েলথ। অনেকেরই হয়তো মনে হচ্ছে ও আচ্ছা, এটা তো এর আগে আমরা প্র্যাকটিস করেছি বা এটা তো পরীক্ষায় এসেছিল, এটা তো জানি। হ্যাঁ, এই টাইপের যদি হয় যে হেলথ ইজ ওয়েলথ, দেখো যেটাই হেলথ সেটাকে আমি ওয়েলথ বলছি, তার মানে হেলথ ইজ ইকুয়াল টু ওয়েলথ। এইরকম যদি হয়, মাঝখানে যদি কখনো এরকম লিঙ্কিং ভার্ব বি ভার্ব থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় ইট নিয়ে আসতে হবে, এই যে ইট নিয়ে এসেছি, এবং তারপরে লিঙ্কিং ভার্ব, এই যে লিঙ্কিং ভার্বটা নিয়ে আসতে হবে, এবং তারপরে প্রথম সাবজেক্ট, এই যে প্রথম সাবজেক্ট কি আছে, হেলথ, তাহলে ইট ইজ হেলথ। ওকে, এবং এরপরে আমাকে অলওয়েজ হুইস নিয়ে আসতে হবে, এবং তারপরে
ইজ থেকে এই বাকি অংশটা দিয়ে দিতে হবে। আর যদি এই পাশে পাস্ট টেন্স হতো তাহলে এই পাশে আমি নর্মালি পাস্ট টেন্সই ব্যবহার করতাম। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে ইট ইজ হেল্ড এই অংশটুকু চলে আসবে, কম্পাউন্ডের বৈশিষ্ট্য অ্যান্ড সেটা নিয়ে আসতে হবে, এবং শুধু ওয়েলথ আমি এখানে বলেছি বা বলতে হবে। তার কারণটা দেখো, ইট ইজ হেল্ড অ্যান্ড ইট ইজ ওয়েল, কথাটা কিন্তু মূলত এরকম ছিল, ইট ইজ ওয়েলথ, ইট ইজ হেল্ড অ্যান্ড ইট ইজ ওয়েল। আমি ইট ইজটা দেইনি কেন, আমি এর আগে বলেছি যে অ্যান্ডের আগে এবং পরে যদি সমজাতীয় সাবজেক্ট ভার্ব হয় তাহলে দ্বিতীয়টি আর দিতে হয় না, সেই জন্যই মূলত ইট ইজটা দেওয়া হয়নি। সেই জন্যই এই সেন্টেন্সটি এমন দেখাবে যে ইট ইজ হেলথ অ্যান্ড ওয়েলথ। এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা এইভাবেই সলভ করবে, যেমন হানি টেস্ট সুইট, তারপরে হচ্ছে মানি ইজ কল্ড সেকেন্ড গড, এই টাইপের সেন্টেন্সগুলোকে মূলত তোমরা এই ফরম্যাটে ভাববে এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা এইভাবে তোমরা করবে। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আশা করি আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ইন্টারমিডিয়েট এবং একাডেমিক সিলেবাসে তোমাদের গ্রামারের যে লেসনগুলো আছে সব লেসনের পরিপূর্ণ সাপোর্ট পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকো। তোমরা যারা সাবস্ক্রাইব এখনো করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর আপডেটের জন্য অপেক্ষা করতে থাকো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র একাডেমিক নয়, অ্যাডমিশন টেস্টের ফুল সাপোর্টের জন্য তোমাদের সাথে আছি সব সময়। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। টাটা, বাবাই।